এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপর বিচারাধীনের তালিকায় নাম থাকা এবং সেখান থেকে বেশ কিছু নামের নথিভুক্ত হওয়া, কিন্তু সবাই জানে না কাদের কাদের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে। এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন, বাকি 4 রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে 2 দফায় বিধানসভা নির্বাচন। কলকাতার 11টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে একটি অন্যতম কেন্দ্র হলো জোড়াসাঁকো। সেই জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় উপাধ্যায় এখন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জেনে নেব তার কাছ থেকে তার কিছু মূল্যবান কথাবার্তা। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া, তারপরে ধরুন বিচারাধীনের তালিকায় নাম আসা এবং সেখান থেকে 52 লক্ষের নামের নিষ্পত্তি হওয়া, এখনও 8 লক্ষের নাম ঝুলে রয়েছে। এরকম একটা বিক্ষোভ চলছে চতুর্দিকে গোটা বাংলা জুড়ে। এরকম একটা অস্থির পরিস্থিতিতে রাজ্যে নির্বাচন কতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে আপনার? এই নির্বাচনটাকে কতটা প্রাসঙ্গিক যে মানে এইগুলোকে সমাধান না করে নির্বাচন করাটা কি ঠিক হলো? দেখুন, নির্বাচন তো করতেই হবে, সেটা কথা নয়। মোদি বাবু আর অমিত শাহজি পশ্চিমবাংলা দখল করতে চাইছেন। যে এসআইআর প্রক্রিয়া আগে 2.5 বছর লাগলো, আপনি 3 মাস মধ্যে করে নিতে চাইছেন। 4টা স্টেট আপনি এসআইআর করে দখল করেছেন: মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি আর বিহার। ওখানকার বিরোধী দল নেতারা এসআইআরে যা কাজ করা উচিত ছিল করেনি, কিন্তু এটা আছে বাংলা। এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী, উনি এসআইআরটা আগেই বুঝে গেলেন কি এ 4টা স্টেট দখল করেছে, এবার বাংলা দখল করতে আসছে। উনি এসআইআর নিয়ে দেখিয়ে দিলেন পুরো দেশকে कि কিভাবে केंद्र सरकार के टक्कर देवा जाए। কেন चुनाव आयोग আর কেন্দ্র সরকার দুজনই এক শিকার দুটো পিঠ। চুনাव आयोग ছিল আগে নিরপেক্ষ, আজ তো নিরপেক্ষ নেই। কেন কেন্দ্রীয় সরকারের 2জন নমিনি চুনাव আয়োগে আছেন। জ্ঞানেশ কুমার অমিত শাহ আন্ডারে ছিলেন সেক্রেটারি, উনি চা দিতেন, জল দিতেন, পায়ে হাত দিয়ে নমস্কার করছেন, ছবি আছে। যতই করে ওরা এসআইআর নিয়ে, কিন্তু আপনাকে বলে দিচ্ছি মমতা ব্যানার্জি যা কাজ করেছেন পশ্চিমবাংলায়, আর সুপ্রিম কোর্টে গিয়ে যে অর্ডার নিয়ে এসছেন, এখনও আমাদের দলের নেত্রী উকিল দিয়ে যাদের নাম পেন্ডিং আছে লড়াই লড়ছেন। যারা জেনুইন ভোটার, দিদি সবার নাম যাতে লিস্টে থাকে, ওরা মতাধিকার প্রয়োগ করতে পারে, ইঞ্চিতে লড়ছেন আর লাস্ট পর্যন্ত লড়বেন। গতবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন বিবেক গুপ্তা, তিনি জিতেছিলেন, বিধানসভায় গেছিলেন। সেই জয়টাকে আপনি কি ধরে রাখতে পারবেন? ব্যবধানটা জিতের আগে থেকে বেশি বাড়বে। গতবার 13,000-এর কাছাকাছি ভোটে মার্জিনে জিতেছিলেন বিবেক গুপ্তা। এবছর আপনি মার্জিনটা কত বেশি মনে হয়? 3 গুণ। আপনি এই এলাকায় থাকেন, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রার্থী করেছে, অনেকেই খুশি আপনার এই প্রার্থী হওয়ার। রাজনীতিতে কীভাবে এলেন? রাজনীতি তো আমি 73, 74, 75, 76 ছাত্র পরিষদ করতাম। সিদ্ধার্থবাবু গভর্নমেন্ট ছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থবাবু। সুব্রত মুখার্জি আমার গুরু রাজনীতিক জীবনে। স্টার্ট করি আমি যখন রাজনীতি, ওনার আন্ডারে আমি ছাত্র পরিষদ, আমি জেলা ছাত্র পরিষদে সেক্রেটারি ছিলাম। তখন কংগ্রেস করতাম। দীর্ঘদিন ধরে আপনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত।
মারোয়ারি হাসপাতালে ফ্রি ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করেছেন। আর কি কি কাজ করছেন? আমি মাতৃমঙ্গল হসপিটাল ওরও এক্সিকিউটিভ মেম্বারতে আছে। আমি আইএফএ গভর্নিং বডিতে ছিলাম, আমি সিএবিতে কমিটিতে ছিলাম। তালতলা ইনস্টিটিউট টেন্ট ময়দান আমাদের ফুটবল টিম, ক্রিকেট টিম আছে। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? দিদি যা ডেভেলপমেন্টের কাজ করেছে 15 বছর ধরে, ওটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি। বিধানসভা নির্বাচনে নির্বাচিত হলে কি পরিকল্পনা আছে আপনার? কি কি করবেন? আরও কি কি কাজ করার বাকি আছে? দেখুন, দিদি আমাকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মনোনীত করেছেন, কিন্তু দিদি কি বলছেন, 294তেই আমি ক্যান্ডিডেট, আমাকে দেখে ভোট দেবেন। আমরা ওনার প্রতিনিধি। আমাকে 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে দিদি 15 পাঠিয়েছিল। ওখানে তখন সুধাংশু শীল, সিপিএমের এমপি, এক্স এমএলএ, এমআইসি ছিলেন কালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। ওনার সামনে 15 আমি গিয়ে লড়াই লড়ে 4700 ভোটে ওনাকে হারিয়েছিলাম। দিদির কাজ যা 5 বছরে ছিল, ওটা নিয়ে গিয়ে আমি ওখানে প্রচার করলাম ও সফলতা পেয়েছিলাম। দিদি কাজ যা করেছে আর তুলেনি, ধারে কাছে কোনো বিজেপি গভর্নমেন্ট ওই কাজ করতে পারেনি। তো আমি দিদির দূত হয়ে জোড়াসাঁকো এখন ঘুরছি, কী কী সমস্যা দেখছি, নোট করছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছেন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখানে মুসলিম ভাইদের সবথেকে বড় মসজিদ নাকুদা মসজিদ এই জোড়াসাঁকো কেন্দ্রে। এখানে বড় বড় বিজনেস মার্কেট আছে কাপড়ের, এখানে খাওয়া দাওয়ার ফুডের বড় মার্কেট আছে, এখানে মশালার বড় মার্কেট আছে আমাদের জোড়াসাঁকোতে, এখানে লোহার বড় মার্কেট মানিকতলা আছে। সব মিলেমিশে এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবই। আজকে আমি ইস্টার আছে, গিয়েছিলাম ওনাদের চর্চে। এখানে সব মিলেমিশে থাকে, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। আমি সব নোট করছি, সব লিখে লিখে দিদির কাছে পাঠাবো যা যা সমস্যা আছে। আর এখানে দিদি জেনে গেলে কি সমস্যা আছে, উনি ওর সমস্যা নিদান করেন, এ আমার বিশ্বাস আছে। কেন, আমি 20 নম্বর ওয়ার্ডে যখন কাউন্সিলর হয়ে গেলাম, যা যা লিখে পাঠালাম সব সমস্যার সমাধান দিদি করেছিলেন। বামফ্রন্ট আমলে প্রখ্যাত হুগলি মাদ্রাসা ভেঙে দিয়েছিলেন, ভাঙা হয়েছিল, আপনি নতুন করে সেটা তৈরি করে দিয়েছিলেন। সেই স্মৃতি কি মনে পড়ে? ওরা ওটাকে স্কুল করতে চাইছিল, তখন আমরা খবর পেয়ে ওখানকার স্টুডেন্ট টিচাররা আমাদের খবর দেন। আমি ইমরান ভাই সঙ্গে ওখানে গিয়েছিলাম, ওদের কথা শুনে তারপরে আমরা ওখানে ধর্নাতে বসেছিলাম। আর কিছু কাজ পার্সোনাল লেভেলে ওদের মাদ্রাসার ছাত্রদের ব্যবস্থা করে দিয়েছিলাম। বড় বন্যা, ভূমিকম্পে আপনি মানুষের পাশে থাকেন, বিভিন্ন সময় আমরা দেখেছি বহু সমাজের ক্ষেত্রে। এরপর আপনার পরিকল্পনা কি? আমি জনগণ আমাকে ভোট দিল, আর ওরা বিপদে পড়বে আমি কাছে থাকবো না, এটা সম্ভব? ও বিজয় উপাধ্যায় দিকে হতে পারবে না। আমি রাজনীতি থেকে বেশি সমাজসেবার মধ্যে থাকি। রাজনীতিতে মানুষ অন্য ধ্যেয় নিয়ে আসে, কিন্তু ওই সব ধ্যেয় আমার নেই। আমার ধ্যেয় হলো মানুষের সেবা করে ওদের মন জয় করো। জোড়াসাঁকো হিন্দিভাষীদের একটা বড় জায়গা, শুধু জোড়াসাঁকো হিন্দিভাষী শুধু বলবো না, উর্দুভাষীদেরও একটা জায়গা। তো সেখানে বিজেপি দাবি করছে যে বিজেপি হিন্দু ভোটটা পুরোটাই পাবে। এটাকে কি আপনি আপনি এটা নিয়ে কী বলবেন, এ ব্যাপারে কী বলবেন? দেখুন, ওরা
ধর্মকে বিক্রি করে রাজনীতি ব্যবহার করে, রাজনীতিতে ধর্মকে বিক্রি করে ব্যবহার করে। কিন্তু দিদি আমাদের কি বলে, ধর্ম সবার নিজের নিজের, উৎসব সবার। তো আমিও তো হিন্দু, আমি তো আমার দেবী দেবতাকে পুজো করি। আমার এখানে 20 নম্বর ওয়ার্ডে ভূতনাথ মন্দির শিবের, ওখানে ডেভেলপমেন্টের কাজ গিয়ে দেখবেন দিদি করেছে, আমি লিখে পাঠিয়েছিলাম। তো আমরা সবাই এখানে সাম্প্রদায়িকতা কোনো স্থান নেই, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে থাকি। পশ্চিমবঙ্গে ওরা যতই চেষ্টা করে নি, 2021-এ বলেছিলেন মোদিজি অমিত শাহ 200 পার, 100-এ পৌঁছতে পারলেন না, 77 তলায় থেকে গেলেন। এবার 30 তলায় থাকবেন, দিদি 250-এ উপরে যাবে, মিলিয়ে নেবেন। বিজেপির যে বিভাজনের রাজনীতি, তাকে মোকাবিলা কি করে করবেন? আরে ভাই, এটা এখানকার মাটি শক্ত মাটি, এখানে ওই সাম্প্রদায়িকতা ইউপি বিহার না, এটা বাংলা। ইউপি বিহার রাজস্থানে তুমি ভাগাভাগি করতে পারো হিন্দু মুসলমান, কিন্তু পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান ভাগাভাগি করা যাবে না, যাবে না, যাবে না। আর আমি বিজয় উপাধ্যায় নিজে হিন্দু, ওরা সব ভোট নিয়ে নেবে, তো আমি কি ঘাস ছিলব? আমি এবার ওদের 2টা ওয়ার্ড কাউন্সিলরের 2টা কাউন্সিলর, 11টা কাউন্সিলরের মধ্যে 9টা টিএমসির, 2টা বিজেপির, আমি এবার 2টোই ওয়ার্ডে ওদের হারাবো। আর দিদি ঝন্ডা ওখানে উড়বে 23 আর 22-এ। শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল চলে যাবে, বিজেপি আসবে। আপনি শুভেন্দুর উদ্দেশ্যে মূর্খের স্বর্গে বাস করছে। এসআইআরে মানুষের যেভাবে হয়রানি হয়েছে, বিশেষ করে একটা বিশেষ সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে এসআইআরের মাধ্যমে হয়রান করা হয়েছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? শুনুন, ওরা টার্গেট করেছে মহিলা ভোট, হিন্দু মহিলা ভোট, মুসলিম মহিলা, আর পুরুষদের মধ্যে মুসলিম সম্প্রদায়কে, আর হিন্দুদের মধ্যে মহিলাদের, যারা দিদির কট্টর সমর্থক, লক্ষ্মী ভান্ডার পায়, তো বলে এই দিদির ভোট কমাও, কিন্তু সাকসেস হতে পারেনি। আর জোড়াসাঁকুতে আপনাকে বলে দিই, এখানে হিন্দি ভাষাভাষী বেশি নাম বাদ গেছে, মুসলিমদের বেশি নাম বাদ যায়নি, উর্দু ভাষীদের বেশি নাম বাদ যায়নি, উল্টো পড়ে গেছে বিজেপিকে এই জোড়াসাঁকু কনস্টিটিউয়েন্সি। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যায় বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সে ব্যাপারে এখানকার অবাঙালিরা যারা আছেন তারা চুপ রয়েছেন কেন? তাদেরকে কি, তাদের প্রতিবাদ, তাদেরকে প্রতিরোধ করার জন্য দেখুন, একটা ওরা একটা বাজে কথা বলে, রোহিঙ্গা আতঙ্কবাদী পশ্চিমবাংলায় ভর্তি আছে, সুরসুরি দিয়ে। ইউপি বিহারের একটু সুরসুরি বেশি মানুষ খায়, তো বাঙালি মুসলিম দেখলেই ওরা ভাবে কি এরা আতঙ্কবাদী। আপনি বলুন, এসআইআরতে একটাও আতঙ্কবাদী রোহিঙ্গা প্রুভ করতে পেরেছে? ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে বলেছে কি এই রোহিঙ্গার নাম আছে কিংবা এই আতঙ্কবাদীর নাম আছে? করতে পেরেছে? কিন্তু ওরা সুরসুরি হিন্দু মুসলিম লড়াতে মাস্টার। ইউপি বিহার রাজস্থানে ওরা ফল পেয়েছে, গুজরাটে ওরা ফল পেয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় সম্ভব নেই। ওরা বিভাজনেরই রাজনীতি করে সত্তায় এসছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনোদিন সাকসেস হবে না। অবাঙালি হিন্দু ভোট যদি তৃণমূলের দিকে না যায়, আমি যদি কথা বললাম যে যদি তৃণমূলের দিকে না যায়, তাহলে কি হবে? আপনি দেখবেন অবাঙালি ভোটাররা এবার দিদির সঙ্গে আসবে। কেন? এরা ইলেকশানে 6 মাস আগে চলে আসে, ইলেকশন হয়ে গেলে পালিয়ে যায়। 4.5 বছর হিন্দি ভাষাভাষী হোক, উর্দু ভাষাভাষী হোক, বাংলা ভাষাভাষী হোক, গুজরাটি ভাষাভাষী হোক, মারওয়াড়ি ভাষাভাষী হোক, 4.5 বছর টিএমসি কর্মীরা ওদের দুঃখে দর্দে থাকে, ওদের সঙ্গে কোনো অসুবিধা হলে ওদের জন্যে দাঁড়ায়।
বিজেপির কোনো কর্মী তখন থাকে না। শুধু ইলেকশনের 6 মাস আগে এরা দিল্লি থেকে চলে আসবে, লখনৌ থেকে চলে আসবে, রাজস্থান থেকে চলে আসবে, পুরো এখানকার হোটেল বুক করে নেবে। তো মানুষ এটা বুঝে গেছে কি এরা এসে আমাদের সুরসুরি দেয়, আমরা বোকা হয়ে এদের ভোট দিয়ে দিই। এবার আর ভোট দিচ্ছে না হিন্দি ভাষাভাষী, যে আশা করে ওরা ভাবছে পাবে, পাবে না। 11 বছর ধরে আপনি জোড়াসাঁকোর আপনি কাউন্সিলর। আমি শ্যামপুকুরে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি কাউন্সিলর, আপনি 11 বছর ধরে মানে কলকাতা পুরসভার কাউন্সিলর হ্যাঁ। আপনি একজন। তো সেইটা কি আপনার কাছে একটা বড় অ্যাডভান্টেজ যে মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে মানুষের কাছে যাওয়া বা তাদের সুযোগ সুবিধাগুলো দেখা? সব থেকে বড় কথা আমার জোড়াসাঁকো, অঙ্কটা কি? আমার জোড়াসাঁকো, আমি ভূমিপুত্র, জন্ম যখন থেকে নিয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমি এই জোড়াসাঁকো বিধানসভাতে থাকছি। তো আমি হলাম এখানকার ভূমিপুত্র। আমারকে দিদি দিয়েছিল 20 নম্বর ওয়ার্ড, ওটা আমার লাগোয়া শ্যামপুকুর বিধানসভা। ওখানে আমি যে 11 বছর ডেভেলপমেন্টে দিদি আশীর্বাদ নিয়ে যে কাজ করেছি, ওর তো রিপারকেশন আছে। ও তো বড় বাজারই বলা হয় 20 নম্বর ওয়ার্ডকে, কি আমি কি কাজ করেছি না করেছি, মানুষ সঙ্গে কিভাবে মিশেছি, ওর তো রিপারকেশন এখানে সব আলোচনা হচ্ছে। বিজেপি ভয় পেয়ে গেছে কি আমার ভোট ব্যাংকে না ধস নেমে যায়, যা অবস্থা এখন জোড়াসাঁকোর। মাত্র 2 দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, যা এর আগে কোনো দিন হয়নি। তা এটাকে কি আপনি অন্য মানে এটা কি বিজেপি সেন্ট্রাল বা বিজেপির কোনো একটা চাল? না না, কি কি মাত্র 2টো ফেজে এবার বিধানসভা নির্বাচন হচ্ছে, যা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, যেটা দেখা যায়নি কোনোদিন। একটা বিরল ঘটনা। ওরা 6 বার 7 বার 8 বার করে দেখে নিল কি ফল পাচ্ছি না। তো এবার ওরা নতুন পদ্ধতি SIR করে চেষ্টা করছে। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের নেত্রী যেভাবে জনগণের জন্যে কাজ করেছেন 15 বছরে, ওরা সফল হবে না। মিলিয়ে নেবেন 250 পার যাচ্ছে দিদি, আর ওরা 30-এর নিচে থাকছে। 2005-এ 5 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। 2011-তে 6 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 184টা সিট নিয়ে। 2011-তে 2016-তে আবার মানে 6 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, তৃণমূলের আসন আরও বেড়েছিল। গতবার 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, কোভিড প্যান্ডেমিকের জন্য 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। সেখানে বিজেপি 3 থেকে 77-এ চলে গেছিল, তৃণমূলের মাত্র 2টো সিট বেড়েছিল, 213খানা সিট হয়েছিল। এবারে একেবারে কমে এসে 2টো দফা হয়েছে, 2টো ফেজ হচ্ছে। আপনাকে বলে দিলাম, লেফট ফ্রন্ট পেয়েছিল 2006 234। আর দিদির প্রত্যেক সময় আমরা দেখেছি উনি রেকর্ড ভাঙেন। এবার উনি 235 উপরে 250 পর্যন্ত থেকেও বেশি যাবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আর হিন্দি ভাষাভাষী ভোট যা 21-এ পেয়েছিল, এবার পাচ্ছে না, মিলিয়ে নেবেন রেজাল্ট। তো চিরকালই হিন্দিভাষী এবং বড় বিজনেসম্যানদের একটা বড় ঘাঁটি। এইটা কি আপনার কাছে একটা বড় অ্যাডভান্টেজ ভোটের ময়দানে? নিশ্চয়ই বিজেপি ওদের উপরে বেস করে এখানে ইলেকশন লড়ে। এবার দেখবেন বিজেপির কত ভোট কমবে, মিলিয়ে নেবেন আমার কথা। নির্বাচিত হলে এই এলাকা থেকে কি কি উন্নয়ন করবেন, পরিকল্পনা কি কি? আমি তো বললাম ঘুরছি, নোট করছি, বিধানসভায় যা যা সমস্যা, বিধানসভায় সমস্যা নিয়ে গিয়ে অ্যাসেম্বলিতে তুলব, দিদিকে জানাবো, সব সমস্যা নিদান করব। এখানে কিছু কিছু বৃষ্টির সময় ঠান্ডা নিয়ে জল জমে, নিকাশি ব্যবস্থা ঠিক নেই। ওটা আমি প্রথম আমার কাজ হবে ওই নিকাশি ব্যবস্থা কি করে
সমাধান করা যায়, যাতে ওখানে জল না জমে। বৃষ্টি হলেই আধ ঘন্টার মধ্যে জলটা যাতে বেরিয়ে যায়। আমার শেষ প্রশ্ন, এসআইআরে মানুষের হয়রানির শেষ নেই, বিশেষ করে সংখ্যালঘু এবং মানে মুসলিম এবং দলিতদের দিকে বেশি করে টার্গেট করা হয়েছে, দলিত এবং মহিলাদের দিকেও বেশি টার্গেট করা হচ্ছে। তা আপনি কিভাবে দেখছেন এটাকে, এবং এটাকে মানে এটার আপনার জবাব কি হবে? দেখুন, আমাদের টিএমসি কর্মীরা বুথে বুথে ঘুরছে, যাদের নাম বাদ দিয়েছে 6 নম্বর ফর্ম ভরাচ্ছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ কি একদম নাম সবার কেউ যাতে বাদ না যায়, জেনুইন ভোটার। আর রঙিয়া আতঙ্কবাদী কোথাও পাইনি, তো জেনুইন ভোটারের জন্যে টিএমসি কাজ করছে, ওরা যতই চেষ্টা করে নি। তারপরেও তো বাদ যাচ্ছে। যাচ্ছে তো, আবার আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। এবার যে হয়েছে ওই যে জজের সামনে যাবে, আপিল করব আমরা, আপিল করে ওদের নাম তোলাবো। ওদের কাছে তো ডকুমেন্ট আছে। এরা ইচ্ছা করে করছে। এসআইআর তো এখন অঘোষিত না, এমার্জেন্সি। চুনাव আয়োগ যেভাবে চলাচ্ছে অঘোষিত এমার্জেন্সি। দিদি বলেছেন যখন তখন যাকে তাকে ট্রান্সফার করে দিচ্ছে। দুদিন আগেও করলো, আজকেও করলো, ডেলি শুনছেন ট্রান্সফার করে দিচ্ছে। এটা কি ভোটে জেতার জন্য বিজেপির একটা কারসাজি? হ্যাঁ, দখল করা, জেতা না। একে বলবো আমি দখল করা, জোর করে আমি দখল করে নেব বাংলাকে। বাংলা দখল করা খুব সহজ না। এটা ইউপি না, বিহার না, রাজস্থান না, গুজরাট না, এটা পশ্চিমবাংলা। এটা দখল করা যাবে না। আর দিদি এখানকার মানে উনি পাহারাদার, উনি কোনো দিন দখল হতে দেবেন না। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দখল হতে দেবেন না। আমরা কথা বললাম জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় উপাধ্যায়ের সঙ্গে। তিনি আমাদের যেটা জানালেন যে জয়ের ব্যাপারে তিনি 16 আনা আশাবাদী, এবং গতবারে যে ভোটে জিতেছিলেন বিবেক গুপ্তা তার থেকে অনেক বেশি মার্জিনে তিনি জিতবেন, এবং শুভেন্দু অধিকারীকেও তার যোগ্য জবাব দিয়ে দিলেন। এবং এসআইআর নিয়েও প্রচুর কথা বললেন। তিনি বললেন যে এসআইআরের ফলে মানুষকে কোনোভাবে আটকানো যাবে না, তৃণমূল কংগ্রেস আবার একবার ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এটাই তার শেষ কথা। শেখ এরশাদের সঙ্গে সুব্রজ্যোতি ঘোষের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।